সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম কো সলিসিটরস এর প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। আমি বলবো এই সেগমেন্টে সার্চ ওয়ারেন্ট অ্যান্ড রেইড, রেস্ট্রেইন্ট অর্ডার অ্যান্ড ফ্রিজিং অর্ডার এটা কি, এগুলো হচ্ছে প্রায় সময় প্রতিনিয়ত হচ্ছে। এগুলো সার্চ ওয়ারেন্ট এবং রেইড হচ্ছে মানুষের ঘরে, মানুষের প্রেমিসেসে, মানুষের অফিসে। কি এটা 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 কিভাবে হচ্ছে? An investigating authority may apply for a search warrant usually under the Police and Criminal Evidence Act 1984. ইনভেস্টিগেটিং অথরিটি হলো পুলিশ, তারা কিন্তু সার্চ ওয়ারেন্ট বের করতে পারে আপনার আন্ডার দ্য পুলিশ অ্যান্ড ক্রিমিনাল এভিডেন্স অ্যাক্ট 1984। এই অ্যাক্টের আন্ডারে তারা সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। If it has reasonable grounds to suspect that an offense has been committed, তাদের যদি পুলিশের যদি রিজনেবল গ্রাউন্ড থাকে, রিজনেবল বিলিভ করে তারা যে একটা অফেন্স সংগঠিত হয়েছে, তখন তারা সার্চ ওয়ারেন্ট, রেইডের ওয়ারেন্ট তারা অ্যাপ্লাই করতে পারে, বের করতে পারে। And there may be material on the premises that could assist in an investigation, এবং তারা যদি মনে করে রিজনেবল সাসপিশন যদি হয়, গ্রাউন্ড যদি থাকে যে একটা অপরাধ সংগঠিত হয়েছে, এবং ওই প্রেমিসেসের মধ্যে সার্চ করলে, রেইড করলে এমন ম্যাটেরিয়ালগুলো পাওয়া যাবে যেগুলো তাদের ইনভেস্টিগেশনের জন্য, প্রসিকিউশনের জন্য হেল্পফুল হবে, কাজে আসবে, তখন তারা সার্চ ওয়ারেন্ট এবং রেইড করতে পারে আপনার একটা প্রেমিসেস বা একটা ঘর বা একটা অফিস। Faced with such a prospect, a person needs a legal defense team capable of challenging the investigators. এই ধরনের সার্চ ওয়ারেন্ট যদি বের হয়, আপনার অফিস যদি সার্চ করে, কোম্পানির প্রেমিসেস যদি সার্চ করে, আপনার এটা বিরাট একটা আঘাত। এটা ইউ নিড আপনার স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর অ্যান্ড স্পেশালিস্ট ব্যারিস্টার টু, যারা ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার, টু চ্যালেঞ্জ দ্য সার্চ ওয়ারেন্ট এবং রেইড। কারণ অনেক সময় পুলিশের এইগুলো প্রসিজারগুলো তারা অনেক সময় রাইট ওয়েতে ফলো করে না, ঠিক মতো ফলো করছে কিনা ওগুলো চ্যালেঞ্জ করতে হলে আপনাকে এক্সপেরিয়েন্সড সলিসিটর এবং ব্যারিস্টার এনগেজ করতে হবে। আইদার by reference to procedural rules regarding the application for the warrant, তারা প্রসিজারাল রুলগুলো ঠিক মতো ফলো করে এই ওয়ারেন্ট বের করছে কিনা সেটা তখন সলিসিটর এবং ব্যারিস্টার সেটা দেখবে, চেক করবে সব কিছু। or to the actual conduct of the search, অথবা তারা মানে কমপ্লায়েন্স রুল কমপ্লায়েন্স করে তারা সার্চ করছে কিনা, প্রেমিসের মধ্যে যে সার্চটা করেছে তারা সেগুলো রুল যে আছে, মানে গাইডলাইন যেগুলো আছে ওগুলো ফলো করে রাইট ওয়েতে করছে কিনা ওগুলো চেক করতে হলে সলিসিটর এবং ব্যারিস্টারকে এক্সপেরিয়েন্স থাকতে হবে এই ধরনের চ্যালেঞ্জ করতে গেলে। Such challenges can be an important tactic when acting immediately to mount a powerful defense case, এবং এই চ্যালেঞ্জগুলো সার্চ ওয়ারেন্টের এগেনস্টে এবং রেইডের এগেনস্টে চ্যালেঞ্জ, এগুলো কিন্তু অনেক সময় খুব ইউজফুল হয় যখন আপনার কেস যখন কোর্টে যায়, যখন একটা আপনার ডিফেন্স, যখন আপনি পাওয়ারফুল ডিফেন্সের জন্য আপনি একটা প্রপার, যদি আপনাকে ফাইট করতে হয় কেস, আপনার যে গ্রাউন্ডসগুলো যে ডিফেন্সের, এগুলো অনেক সময় হেল্পফুল হয় এই চ্যালেঞ্জগুলো। Dealing with the aftermath of the raid is just as important as establishing a team to deal with all aspects of the imminent investigation. যে পুলিশ আপনার প্রেমিসেস রেড করেছে, কোম্পানির অফিস রেড করেছে, এবং আপনার সেটা তো আপনাকে অ্যানালাইজ করতে হবে সলিসিটর ব্যারিস্টারকে, কি করলো, কি নিয়ে গেল,
মানে তাদের সার্চ ওয়ারেন্টের মানে কি তারা আপনার প্রেমিসের মধ্যে পাইল, এগুলো সবগুলো তখন অ্যানালাইজ করতে হবে। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই স্টেজে আপনাকে লিগ্যাল টিম, রাইট লিগ্যাল টিম আপনাকে এনগেজ করতে হবে, যারা আপনার ফলো আপ করবে এই পয়েন্টের থেকে। আপনার যখন কেস মানে রেইডের পরে, সার্চ ওয়ারেন্টের পরে তো ইনভেস্টিগেশন হবে, ইন্টারভিউ হবে, এবং আস্তে আস্তে হয়তো কেসটা আপনার প্রসিড করবে কোর্টের মধ্যে। তখন এই লিগ্যাল টিমটা আপনার তখন ওগুলো সব স্টেপগুলো ফলো করতে পারবে। সুতরাং এই স্টেজের মধ্যে যখন এই সার্চ ওয়ারেন্ট বের করে, এই স্টেজের মধ্যে যদি একজন লয়ার, আপনি এক্সপেরিয়েন্সড লয়ার যদি আপনি এনগেজ করেন, স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর যদি আপনি এনগেজ করেন, তারা তখন ওই সার্চের পরে কি নিয়ে গেলে এগুলো সব অ্যানালাইজ করবে, এরপরে আপনাকে ইন্টারভিউ করবে, ইনভেস্টিগেশন শুরু হবে, এবং হয়তো এটা কেস কোর্টে প্রসিড করতে পারবে। তখন তারা শুরুর থেকেই ইনভলভ থাকলো, সব কিছু অ্যাওয়্যার থাকলো। তখন experienced legal advisors should have access to all relevant information. যেই লয়ারকে আপনি এনগেজ করবেন তাদের কাছে সব ইনফরমেশন দিতে হবে, এভরি পিস অফ ইনফরমেশন, যা যা দরকার, আপনার কি জিনিসপত্র নিয়ে গেল সার্চ করে, এগুলো সবগুলো বলতে হবে। এবং তারা তখন অ্যানালাইজ করবে আপনার এগেইনস্টে আপনার স্ট্রেংথটা কতটুকু কেসের, এবং উইকনেস কোন কোন জায়গায় আছে, এগুলো তারা তখন এভালুয়েট করতে পারবে। মানে কেসের স্ট্রেংথ এবং উইকনেসগুলো তখন তারা বিবেচনা করতে পারবে। This team must analyze the evidence taken during the raid and examine the strength of the case against the company. তখন আপনি তখন সলিসিটরের সাথে মিটিং করতে হবে, মিটিং করে বলতে হবে আমার অফিসের মধ্যে এসে আমার তো এই জিনিসগুলো নিয়ে গেছে, এই কাগজপত্রগুলো নিয়ে গেছে, এই ডকুমেন্টগুলো নিয়ে গেছে। তখন সলিসিটর আপনার অ্যাসেস করবে আপনার এগেইনস্টে কেসটা কতটুকু স্ট্রং, যে কি হইতে পারে, এই কেসটা কি ফ্রডের জন্য হচ্ছে, নাকি মানি লন্ডারিংয়ের জন্য হচ্ছে, না আর কোনো ধরনের কেস হচ্ছে। তখন সলিসিটর এগুলা যেই জিনিসপত্র সিজ করেছে, পুলিশ নিয়ে গেছে সার্চ করে, ওগুলো সবগুলো অ্যানালাইজ করে আপনার স্ট্রেংথ কতটুক কেসের, কোম্পানির অ্যাগেনস্টে অথবা ইন্ডিভিজুয়ালের অ্যাগেনস্টে, ওগুলো অ্যাসেস করবে। The steps taken immediately after the raid are vital. যে রেইডের পরে যে স্টেপগুলো নিতে হবে এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে একটা সার্চ করে যে কি জিনিসপত্র নিয়ে গেল সেটা আপনাকে বলতে হবে সলিসিটরের কাছে। তখন সলিসিটর বুঝতে পারবে এগুলো তো খুব ড্যামেজিং, এগুলো তো আপনার কেসের জন্য খুব মানে স্ট্রং এভিডেন্স হবে পুলিশের পক্ষে। সুতরাং এটা ইমিডিয়েটলি আপনার অ্যাডভাইস সিক করতে হবে। Only awareness of the law in this field can determine what steps should be taken. তখন যদি দরকার হয় তখন সলিসিটর নেসেসারি স্টেপস টেক করবে, ওই জিনিসপত্র কি জিনিসপত্রগুলো নিয়ে গেল এগুলো অ্যানালাইজ করার পরে এগুলো দেখবে সব কিছু, এবং যেই স্টেপগুলো নেওয়ার দরকার আইনগতভাবে সলিসিটর তখন সেই স্টেপগুলো নিবে। এবং এই ধরনের যখন রেইড হয়, যখন সার্চ ওয়ারেন্ট হয়, তখন এগুলা আইন জানা না থাকলে, স্পেশালিস্ট এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর না হলে তারা এগুলা চ্যালেঞ্জ করতে পারবে না, এগুলা স্টেপ কি নিতে হবে সেটা জানবে না। সুতরাং এক্সপেরিয়েন্সড লয়ার আপনাকে এনগেজ করতে হবে। তারপরে দেখা যায় এটা তো আছেই, এরপরে দেখা যায় রেস্ট্রেইনড অর্ডার নিয়েছে, ফ্রিজিং অর্ডার যেটাকে বলে, রেস্ট্রেইনড অর্ডার অ্যান্ড ফ্রিজিং অর্ডার যে পুলিশ এখন বের করে। এটা কি আন্ডার দ্য 2002 প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট, যে 2002 সালে যে প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট যেটা আপনার ইন্ট্রোডিউস করেছে, যেটা আপনার আইন আছে, ওইটাতে ইনভেস্টিগেটিং অথরিটিস ক্যান অ্যাপ্লাই টু রেস্ট্রেইন কোম্পানিজ অর অ্যান ইন্ডিভিজুয়ালস অ্যাসেটস ইফ দে বিলিভ দ্য অ্যাসেটস আর দ্য প্রসিডস অফ ক্রিমিনালিটি। দ্য 2002 প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট, এই আইনের আওতায় ইনভেস্টিগেটিং অথরিটি মানে পুলিশ আপনার একজন ইন্ডিভিজুয়ালের অথবা কোম্পানির অ্যাসেটগুলো সিজ করতে পারে, অ্যাসেটগুলো তারা আপনার মানে রেস্ট্রেইন করতে পারে,
ইনভেস্টিগেটিং অথরিটি এবং এটা অ্যাপ্লিকেশন করতে পারে রেস্ট্রেইনিং অর্ডারের জন্য যদি তারা মনে করে যে অ্যাসেট যেগুলো যে মানে প্রপার্টি যেগুলো যেই যা কিছু আছে এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে আসছে, যে ক্রিমিনাল অ্যাকশন থেকে এই পয়সাগুলো আসছে, এই অ্যাসেটগুলো আসছে, এটা যদি তাদের মানে ডাউট, এটা যদি তাদের মানে বিলিভ করে তারা, তখন তারা রেস্ট্রেইনিং অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করবে। This can happen at any stage of an investigation. এটা কিন্তু আপনার পুলিশ আপনাকে অ্যারেস্ট করার, এটা পুলিশ আপনাকে ইন্টারভিউ করার আগেও পুলিশ রেস্ট্রেইনিং অর্ডার নিতে পারে। তারা যদি বিলিভ করে যে অ্যাসেট যেগুলো আছে আপনার এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটির থেকে অ্যাসেটগুলো আসছে, তখন তারা রেস্ট্রেইনিং অর্ডার জন্য অ্যাপ্লাই করবে এবং রেস্ট্রেইনিং অর্ডার বের করবে। কারণ এটা যদি বের না করে তখন তারা যদি কোর্টের মধ্যে কেস জিতে তখন তো তারা ওইগুলো রিয়েলাইজ করতে পারবে না। কারণ রেস্ট্রেইনিং অর্ডার নেওয়ার কারণটা হইল কি, ওই তখন সম্পদগুলো অ্যাসেটগুলো আপনি আর মুভ করতে পারবেন না, ওইটা একটা পুলিশের কন্ট্রোলে চলে আসলো। Anyone facing such a prospect should seek legal assistance the moment they believe this is a possibility. যে কোনো কেউ যদি এটা আপনি মনে করেন যে আপনার এগেইনস্টে একটা রেস্ট্রেইনড অর্ডার, ফ্রিজিং অর্ডার পুলিশ বের করেছে, আপনার অ্যাসেটের উপর একটা মরাটোরিয়াম সৃষ্টি করেছে, আপনি অ্যাসেটগুলো আপনার ব্যাংকের অ্যাকাউন্টের থেকে পয়সা উঠাইতে পারতেছেন না, আপনার মানে প্রপার্টির উপর অ্যাসেটের উপর একটা রেস্ট্রেইন অর্ডার নিয়ে আসছে, এগুলো আপনি সেল করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, you should be seeking the advice immediately এগুলোর উপরে, কারণ এগুলো খুব সিরিয়াস। মেইনলি এই ধরনের রেস্ট্রেইনিং অর্ডার, ফ্রিজিং অর্ডারগুলো পুলিশ বের করে ফ্রড এবং মানি লন্ডারিং কেসের জন্য। যখন তারা সাসপেক্ট করে, তারা যখন বিলিভ করে এখানে একটা ফ্রড সংগঠিত হয়েছে এবং তারা যদি মনে করে যে পয়সা যেটা, অ্যাসেট যেটা, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির থেকে আসছে। রেস্ট্রেইন্ট অর্ডারস ক্যান বি ক্রিপলিং, এটা খুব প্রবলেমেটিক হতে পারে আপনার রেস্ট্রেইন্ট অর্ডারটা, ভেরি ক্রিপলিং ক্যান বি আপনার ইফ নট ডেল্ট উইথ প্রপারলি। শুরুর থেকে যদি এটা ঠিক মতো ডিল না করেন তাহলে এটা খুব প্রবলেমেটিক হতে পারে। এই জন্য রেস্ট্রেইন অর্ডার যখনই পুলিশ বের করবে তখন আপনি আপনার অ্যাসেটগুলো মুভ করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, আপনার ব্যাংকের থেকে পয়সা উঠাইতে পারবেন না, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রোজেন করবে। সো এগুলো অনেক প্রবলেমেটিক হবে যদি আপনি প্রপারলি ডিল করা না হয়। You need a specialist criminal defense solicitor who has a great deal of experience and expertise in dealing with these orders. যাদের এক্সপেরিয়েন্স আছে, যাদের এক্সপার্টিস আছে এই যে রেস্ট্রেইন্ট অর্ডার নিয়ে ডিল করার, এবং যারা আপনার সাকসেসফুলি ডিসচার্জ করতে পারবে, কোর্টে অ্যাপ্লিকেশন করবে যে রেস্ট্রেইন্ট অর্ডার যেটা নিয়েছে, অ্যাসেটকে রেস্ট্রেইন করেছে, এটা রং, এটা কোর্টে অ্যাপ্লিকেশন করবে এবং এটা তারা যাদের এক্সপেরিয়েন্স আছে যে সাকসেসফুলি গেটিং দ্য অর্ডার ডিসচার্জড। সো এগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড কেস, এগুলোর জন্য আপনার এক্সপেরিয়েন্স যদি স্পেশালিটি যদি না থাকে তাহলে এরা এই কেসগুলো ডিল করা সম্ভব না। সুতরাং আপনাকে এক্সপার্ট সলিসিটর, এক্সপেরিয়েন্সড সলিসিটরের কাছে যেতে হবে যারা আপনার অ্যাপ্লিকেশন করতে পারবে রেস্ট্রেইন্ট অর্ডারকে ডিসচার্জ করার জন্য। and varied them to enable our clients to continue with their business. অথবা ডিসচার্জ যদি কোর্ট নাও করে, কোর্টকে তারা বলতে পারবে প্রপার রিজনিংগুলো দিয়ে, গ্রাউন্ডসগুলো দিয়ে যে এটা যে রেস্ট্রেইন্ট অর্ডারটা নেওয়া হয়েছে এটাকে ভ্যারি করা হোক, সবগুলো জব্দ করলে হবে না, এটার মধ্যে কিছু ভ্যারিয়েশন আনা হোক, ভ্যারিয়েশনের জন্য তারা চেষ্টা করবে। while having sufficient amounts for living expenses, যে আমার ক্লায়েন্টকে লিভিং এক্সপেন্স দিতে হবে, তার কোম্পানিকে রান করার, তার স্যালারি দেওয়ার যে বেসিক যেগুলো রিকোয়ারমেন্ট যেগুলো আছে, ডে টু ডে এক্সপেন্স যেগুলো আছে এগুলোর প্রভিশন রাখতে হবে। যে কোম্পানির যে অনেক খরচ আছে ডে টু ডে, নাইলে কোম্পানি আপনার কলাপস করবে, এগুলো কোর্টের কাছে এক্সপ্লেইন করতে হবে এবং কোর্ট তখন এগুলো ভ্যারি করবে যখন দরকার হয়। ইন অ্যাপ্রোপ্রিয়েট কেস আপনার তারা এটা করবে। নাও আই উইল
go back to my colleague Barrister Lynn Townley again. Now, Lynn, we are going to talk about the forced marriage. So, we can discuss on signs of forced marriage and who are the likely victim of the forced marriage. Yes, well, we'll go to the signs first, and generally what has been noted, and it obviously depends what situation an individual is in, but one of the most worrying signs, certainly for individuals who are school and college age, is that what often is the first sign is that a child, even so someone who may well be under 16, or a young person goes missing from their course of study at school or college, and that is often because they've been taken abroad, and maybe end up, some of them will stay abroad. So that's one of the major signs that teachers and people who have contact with young people need to look out for. So it's actually just simply that the young person disappears out of education. Another thing can be a fall in academic performance, because young person has got these worries going on in the background. It affects their academic abilities and performance. So that's another key indicator. And then another would be, of course, reports from the person themselves, detailing concerns, or from their friends as well. So if someone is involved with a government agency or a voluntary sector and there's a report made, that's something that needs to be taken seriously, and steps need to be taken to check on the welfare of that person. So those are the key signs. As regards the likely victims, well, I mean, again, it's been found victims can be anything from young children. There can be promises of a marriage or a betrothal, but made by the family, not by the birth in certain cases. So you can have child marriage right through the normal marriage years. If you look at sort of mid to late teens through the 20s, those are the most prevalent age group that are reported through to the forced marriage unit. But also there's been reports of forced marriages going on when people are in their elderly years, so into the 70s, way all into the late 70s, there's been reports of marriages happening at that point in time. And what that can be, it can be people seeking marriages with younger people so that they can be cared for in their old age. And then again, another category, which is one of the most worrying categories, is people who have mental and physical disabilities, learning difficulties, and health issues, that again, they may be forced into a marriage, again with a view to receiving care from the spouse. So the family can arrange it so that the marriage also takes care of the issues around about the actual individual care that person might need. So that's transferred onto the spouse, and there are a couple of issues with that. First of all, the spouse who's providing the care might not have realised what was going on, and that this is why the marriage has been set up in the first place. And secondly, depending on what someone's disability is, they might not be able to give valid consent to the marriage themselves, and that's an entirely different issue. So we've got the types of forced marriage that are under duress, so where someone may well be capable of voicing their consent or lack thereof, but they're forced through duress, which can be emotional blackmail, things like that. So it isn't just a physical threat, it can be less than a physical threat, but it's under duress nonetheless. Or there's the category of individuals that simply do not have capacity to consent at all because they don't have the relevant
mental capacity to consent, and that's an entirely different issue. But all of these issues are all caught within forced marriages, so there are different aspects of it, but all equally caught under the legislation. Yeah. So this situation, the forced marriage, yeah, when these things are happening, although they are happening abroad in different other countries, but they can be prosecuted here and overseas also, you think? Well, first of all, it's going to depend. They may well be prosecuted overseas if it's an offence overseas, and if the offence is reported over there and investigated and the relevant authorities choose to prosecute it, it may be a possibility. As regards being prosecuted here, again, it will depend on the nationality status of all the individuals involved. The Forced Marriage Act does have extraterritorial jurisdiction in particular cases, so it will depend really on the nationality status of the individuals concerned. So there are certain offences that can be prosecuted if they've taken a place abroad, provided that the individuals have the requisite status in the UK. So the status comes not just from being citizens, but also other types of permanent immigration status as well. So it will very much depend on that. If someone is not ordinarily resident in the UK, or is not a UK citizen, but they're the individuals that take the UK citizen abroad, so the victim's a UK citizen, there may not be jurisdiction for that crime to be prosecuted in the UK. But if forced marriage is unlawful and a criminal offence in the country where it's committed, well, then it could be prosecuted there. But again, it would very much depend on whether there was a report made there and whether the authorities chose to investigate and take up the prosecution. So there are lots of possibilities, but at the end of the day, it will all be dependent on a report being made and on the attitude of the prosecuting authorities within that jurisdiction. And there are lots of hundreds of offences in the statute people can commit. There's lots of different offences, but the forced marriage is one of the very serious offence. And then what is the main reasoning behind setting up the forced marriage unit then? Just it was set up because the extent of the problem, again, taking the diaspora communities as a whole, statistically, it's a relatively small number of people that will take take themselves or arrange for individuals to be taken abroad to be forced into marriages. It's a relatively small percentage, but it's a significant number. Small but significant minority, if I put it like that. And because it's such a breach of individuals' rights and human rights, the Foreign and Commonwealth Office felt that they had to set up a specific task force, because it wasn't something that could be dealt with without specialist knowledge, and it wasn't something that could easily be dealt with within the normal automatic or the diplomatic missions in those countries. It was too specialised, and they felt that it needed a specialist unit within the Foreign and Commonwealth Office. And also the work of the unit is specialised as well, and the work is very much facilitated by diplomatic means and by diplomatic relations between the UK and the affected countries. So, for example, in Pakistan, the forced marriage unit can send out rescue or a unit to rescue individuals
who have reported that they're being forced into a marriage there. Now, obviously, that's on foreign soil, so those rescue missions have to be heavily supported by government forces within Pakistan, and obviously they need to have individuals who can bear arms legally in that country. So police, they দর্শক আমরা একটু লাইনে ডিস্টার্ব করতেছিলাম মনে হয়, আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথেই থাকুন।